অত্যাবশ্যকীয় পরিষেবা রক্ষণাবেক্ষণ আইন স্বরাষ্ট্র মন্ত্রকের তৈরি করা একটি আইন। এই বিশেষ আইন প্রয়োগ করতে পারে রাজ্য সরকার। সরকারি কর্মীদের ধর্মঘট প্রত্যাহারে ব্যবহার করা যায় এই বিশেষ আইন। সরকারি কর্মীদের ধর্মঘট কেড়ে নেওয়ার আইন বলা যেতে পারে। नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। এই এসমাকে, অর্থাৎ সরকারি কর্মীরা যদি ধর্মঘট করেন, এই এসমা লাগিয়ে সেই সরকারি কর্মীদের সেখান থেকে টেনে হিচড়ে তুলে ফেলা যায় কিংবা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। আমি যাব ডক্টর রঞ্জন ভট্টাচার্যের কাছে। ডক্টর ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী গতকাল বললেন আমার হাতে অনেক কিছু আছে, এসমা আছে, আমি ব্যবহার করতে পারি কিন্তু করব না। যেন কথাটা শুনে মনে হচ্ছে আমি তোমার ঠাঁটি একটা চড় লাগাতে পারতাম কিন্তু মারবো না, আমি তোমার বাবা মাকে গালাগালি করতে পারতাম কিন্তু করব না। অর্থাৎ একদিকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে দেওয়া এবং তারপর বলে না আমি তো খুব ভালো, আমি তো খুব দয়ামায়া আছে তাই করব না। কি বলবেন? আমাদের ডাক্তারদের চামড়াটা কিন্তু ওরকম কুমিরের মতো নয়, গন্ডারের মতো নয়, বা আমাদের সিদ্ধারাটা বিনীত গোয়েলের মতো নয়। তাই আমরা এরকম ইয়েতে ভয় পাই না। কিন্তু মনে রাখবেন, এই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে, কিন্তু সিনিয়র ডাক্তার বা যারা স্থায়ী চিকিৎসক সরকারি পরিষেবার সাথে যুক্ত তারা কখনোই কর্মবিরতিতে নেই। আমাদের যে মূল দাবিগুলো ছিল সেগুলোইতে মানা হচ্ছে না। অভয়ার সুবিচার আমরা চেয়েছি। দ্বিতীয়ত আমরা এই থ্রেড সিন্ডিকেট রাজ অবলুপ্তিকরণের কথা চেয়েছি, এবং তারা এখন যে চুনোপুটিতে ধরা হচ্ছে অভিক, বিরূপাক্ষ বা সন্দীপ ঘোষ, এখনো কিন্তু কান টানলে মাথা আসে, সেই মাথাগুলোকে ধরা হচ্ছে না। গতকাল আমরা দেখেছি, আমরা জানি যে সরজু নদীর ধারে পবিত্র অযোধ্যা নগর ছিল, তেমনি নিউ সরজু নার্সিং হোমের অধিকর্তা তাকেও করা হয়েছে, তার বাড়িতে সিবিআই তদন্ত করেছে। এবং এখানে মনে রাখতে হবেন যে ভূতপূর্ব যিনি আমাদের আইএমএ সর্বভারতীয় সভাপতি ছিলেন, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অফ আরজিকর মেডিকেল কলেজ এবং পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি ডক্টর সুদীপ্ত রায়, তিনি তার দায় এড়াতে পারেন না। এবং তিনি ওই সকালবেলা কিন্তু সন্দীপ ঘোষ প্রথম যে ফোনটা করেছিল সেটা কিন্তু ডক্টর সুদীপ্ত রায়কেই করেছিল। আমরা কালীঘাটের কাকুর কথা শুনেছি, জলপাইগুড়ি জেঠু বলেছি, তেমনি সিথির মোড়ের দাদুরও তদন্ত হোক যে কি হয়েছিল, তার ইনভলভমেন্টটা কি। মাননীয় মুখ্যমন্ত্রী, তাদের স্বাস্থ্যমন্ত্রী, আইনমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তার কাছে প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ যে আপনারা এই থ্রেড সিন্ডিকেটের কানগুলোকে টানুন। কেন তাদেরকে এক মুহূর্তে বহিষ্কার করা হচ্ছে না? কেন জুনিয়র ডাক্তারদের দাবি মেলে বিএমই, ডিএইচএস, স্পেশাল সেক্রেটারি অফ দ্য হেলথ এবং ডিসি নর্থ, ডিসি সেন্ট্রাল, এই সমস্ত মানুষগুলো যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের অপসারণ করা হচ্ছে না? কারণ এই দাবিগুলো তো মানতে হবে। এগুলো এখন ডে লাইটের মতো ক্লিয়ার। এবং জনগণ আমাদের সাথে আছে, যেখানে শ্রমজীবী মানুষ, অটো চালক, রিক্সা চালক, শিক্ষক, অর্থনীতিবিদ, ডাক্তার সবাই আসছেন, এবং যেখানে আমাদের বায়ো টয়লেট দিচ্ছেন, আমাদেরকে পেডেস্ট্রাল ফ্যান দিচ্ছেন, আমাদের চার্জিং স্টেশন দিচ্ছেন, একজন লজেন্স বিক্রেতা তার একদিনের রোজগার পর্যন্ত দিয়ে দিচ্ছেন। তাহলে তো এটা স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন। তাহলে এসমা জারি কোথায় করবেন? আর আমরা তো সার্ভিস মেনটেন করছি, আপনারা আমাদের ভয়মুক্ত কাজের পরিবেশ কোথায় দিচ্ছেন? আপনাদের দলের যারা অনুগত কর্মচারী, মাননীয় মুখ্যমন্ত্রী বলার পরেও তারা প্রতিদিন গান পয়েন্টে আমাদের রেখে থ্রেটনিং করছেন, আমাদের নিরাপত্তা করে। এটা তো আমাদের সুপ্রিম কোর্টের পরের হিয়ারিং এ আমাদের যে আইনজীবী সেটা অ্যাড করবেন যে আমাদের এই 64 ঘন্টা হয়ে গেছে কিন্তু আমরা এখনো ভয়মুক্ত পরিবেশ দিতে পারিনি। তাহলে আমরা কাজের ক্ষেত্রে নিরাপত্তা কোথায়? এরকম অভয়াত আরো ঘটনা প্রচুর ঘটবে, কারণ এখানে কারো কোনো কন্ট্রোল নেই। থ্রেড সিন্ডিকেট রাজ করছে, স্বাস্থ্য ভবনের দুর্নীতিপরায়ণ মাথাগুলোকে এখনো সরানো হয়নি। এবং আমি আগেও বলেছিলাম যে এই মানুষগুলো যেমন শর্মা, দাস, পাল, এই জাতীয় যারা পদবিযুক্ত স্বাস্থ্য ভবনে রয়েছেন, তারা কিন্তু ওই সন্ধ্যাকালীন পার্টিতে যেতেন আরজিকর মেডিকেল কলেজে, যেটা সন্দীপ ঘোষ তিনি অর্গানাইজ করতেন। তাহলে এইগুলো তো আমাদের সুনির্দিষ্ট অভিযোগ আছে। তাহলে তারা তদন্ত মারফত উঠে আসুক, তাদের বহিষ্কার করা হোক। ঠিক, সঙ্গে থাকুন ডক্টর ভট্টাচার্য। আমি ডক্টর জিষ্ণু ভট্টাচার্যের কাছে যাব। আপনি গতকাল সম্ভবত আপনিও গিয়েছিলেন নবান্নের সামনে। আপনারা নবান্নের একদম উপর থেকে সিএস থেকে শুরু করে চিফ সেক্রেটারি, ডিজি সবাইকে নামিয়ে এনেছিলেন। প্রত্যেকে আপনাদের কাছে এসে আমরা দেখছিলাম বারবার অনুরোধ করছিলেন। আমি ডক্টর তথাগতকে একই কথা জিজ্ঞেস করছিলাম, বারবার অনুরোধ করা সত্ত্বেও আপনারা যাননি। মুখ্যমন্ত্রী পুরো দায়টা তারপর প্রেস কনফারেন্স করে আপনাদের ঘাড়ে চাপিয়ে দিলেন। বললেন ওনারা বসেছিলেন, অনেক ওয়েট করেছেন, হাঁ করে তাকিয়ে বসে আছেন, আপনারা যাচ্ছেন না। কি বলবেন? প্রথম কথা আমি এটুকু বলতে চাই, আজকের বিচারটাও আমি জনগণের উপর ছাড়তে চাই। তার কারণ হচ্ছে আজকে এটা জন আন্দোলনে পরিণত হয়েছে। আমরা যেটা দাবি করেছিলাম কতটা ন্যায়সঙ্গত, কতটা যুক্তিসঙ্গত, আমরা চাইলেই ভেতরে গিয়ে মিটিংটা করতেই পারতাম। তাতে হয়তো মুখ্যমন্ত্রীর যেটা মনে হয়েছে আমরা অধ্যত্ত দেখিয়েছি সেটা হয়তো দেখানো হতো না,
কিন্তু বাইরে যে সেই ছবিটা আমরা দেখাচ্ছি, মুখ্যমন্ত্রী কাউকে দিয়ে তুলিয়েছেন যে তিনি হাঁ করে বসে আছেন ফাঁকা চেয়ার সামনে রেখে, কাউকে দিয়ে নিশ্চয়ই তুলিয়েছেন, কারণ অবশ্যই। হঠাৎ করে এই ছবিটা তো উঠতে পারে না, আর সেই 3টে ক্যামেরাও রাখা আছে 3 কোণে। বলুন। আমি বলি তারপরে। তো আজকে হয়তো আমরা ঢুকে যেতে পারতাম, হয়তো মিটিংটা সাকসেসফুল হতে পারতো, কিন্তু আমরা তবুও হেরে যেতাম। কোথায় হেরে যেতাম? ওই মানুষগুলোর কাছে যারা আমাদের জন্য বসেছিল, যারা জানতে চায়, যারা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগদান করেছে এবং তারা আমাদের উপরে আশা রাখে, আমাদেরকে দেখে সাহস পাচ্ছে যে হ্যাঁ ডাক্তারবাবুরা লড়ছে, নিজেদের জন্য নয় সবার জন্য। আজকে একটা সাধারণ মানুষও কিন্তু হাসপাতালে যায় এবং এই থ্রেড সিন্ডিকেটের শিকার হয়, এবং আমরা যে কারণে লড়ছি, মানুষজন যেভাবে আমাদের সাপোর্ট করছে, সেই আশাটাকে তো আমরা কখনো ব্যাহত করতে পারি না। সেই আশা হয়তো মুখ্যমন্ত্রী যেরকমভাবে আমাদেরকে নিরাশ করেছেন, তার প্রত্যেকটা বক্তব্য যেরকম আমাদের নিরাশ করেছে, ঠিক সেরকমভাবে আমরা তো সাধারণ মানুষকে নিরাশ করতে পারি না, এটা আমাদের বুঝতে হবে। তাই আজকে আমি এই কথাটার ভার, সম্পূর্ণ ভার আমি জনসাধারণের উপরে দিতে চাই। তারা বিচার করুক যে আমাদের এই দাবিটা কতটা ন্যায্য আর কতটা অন্যায্য। বেশ, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সুপ্রিম কোর্টে হিয়ারিং চলছে, তাই জন্য আমি লাইভ স্ট্রিমিং করতে পারবো না। আপনার মনে হয় এই দাবি আদৌ যুক্তিসঙ্গত? সুপ্রিম কোর্টে এর ক্ষেত্রে আমি দুটো পয়েন্ট বলবো। আইনটা আমরা ভালো বুঝি না, আমরা ডাক্তারিটা বুঝি, কিন্তু যতটুকু বুঝি তার মধ্যে থেকে যে দুটো কথা আমি বলতে চাই। প্রথম কথা, যতগুলো পয়েন্ট আমাদের দাবির মধ্যে ছিল সেগুলো সব কটাই কিন্তু প্রিজুডিস নয়, সব কটাই কিন্তু সুপ্রিম কোর্টের বিচারাধীন নয়। এবং দ্বিতীয় কথা, যেটা মুখ্যভাবে মানে সুপ্রিম কোর্টের বিচারাধীন, অর্থাৎ অভয়া দিদির ইনভেস্টিগেশন প্রসিডিওর, সেক্ষেত্রে যখন তার মা মানে অভয়া দিদির মা এবং বাবা যখন কোনো একটা কমেন্ট করছেন, সেটাকে নস্যাৎ করার জন্য ডিসি সেন্ট্রাল নিজে আসছেন, প্রেস মিট করছেন এবং সেটাকে একদম মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। সেইটার উত্তর কে দেবে? এবং তিনি যে আসছেন সেটা ডাইরেক্টলি লিঙ্ক টু দ্য কেস, এবং উনি সেখানে এসে কমেন্ট করতে পারছেন। কিন্তু আজকে জনগণের স্বার্থে আমাদের সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করতে পারলেন না, যেটাকে আমরা সম্পূর্ণ স্বচ্ছ রেখেছি। এবং এটাও মানুষকে আমি চিন্তা করতে বলবো, কেন আমরা শুধুমাত্র এই লাইভ স্ট্রিমিংয়ে রাজি হলাম, কেন অন্য কিছুতে রাজি হলাম না? কারণ আমরা এক্ষেত্রে দেখেছি মাননীয় সুপ্রিম কোর্টের কাছে যখন ওই সিসিটিভি ফুটেজ পেশ করা হয়েছিল, একটা পার্টিকুলার সময় সিসিটিভি ফুটেজ কিন্তু গায়েব, এবং ওই সময় যেটুকু সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছে তার মধ্যে 4টে ভাগে দেওয়া হয়েছে, তার কোনো কন্টিনিউয়েশন নেই। এবং আমাদের বুঝতে হবে, আজকে আমরা একটা মিটিং করে চলে এলাম, হতে পারতো যে সেই মিটিং এর ফুটেজও দেওয়া হলো, কিন্তু সেখানে সব কিছু থাকলো না, তার দায়িত্ব আজকে কে নিত? বেশ, সঙ্গে থাকো। আমি এই মুহূর্তে একটা গ্রাফিক্স দেখাবো দর্শকদের, 5টি দাবি চিকিৎসকদের, এবং সেটির দায় মমতা বন্দ্যোপাধ্যায় এড়াতে পারেন কিনা আমরা প্রশ্ন করছি। 1 নম্বর দাবি, অভয়ার বিচারে কেন বিলম্ব? অভয়ার বিচার হোক। মমতা বন্দ্যোপাধ্যায় কি দায় এড়াতে পারেন? 5 দিন ধরে কি করেছে পুলিশ? তড়িঘড়ি দেহ দাহ করা কেন হয়েছে নিয়ম ভেঙে? অপরাধ স্থল অবাধ রাখা কেন হয়েছে? কেন বাইরের লোক আসবে অপরাধ স্থলে? প্রশ্ন করেছে জুনিয়র ডাক্তাররা, প্রশ্ন করেছে বাংলার মানুষ। সিবিআইকে কেন সব তথ্য প্রমাণ দেওয়া হয়নি? প্রশ্ন। কেন ময়না তদন্তের চালান নেই? এই প্রশ্ন তো খোদ সুপ্রিম কোর্ট করছে। মাত্র যেমনটা ডক্টর বলছিলেন, মাত্র 27 মিনিটের সিসিটিভি ফুটেজ কেন দেওয়া হলো? বাকি ফুটেজ কোথায়? দাবি 2, সন্দীপের বিরুদ্ধে কেন ব্যবস্থা নয়? প্রমাণ নষ্টে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যাদের যোগ রয়েছে, সন্দীপ ঘোষ হোক বা হেলথ সেক্রেটারি হোক, কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়নি? প্রশ্ন। দাবি 3, স্বাস্থ্যকর্তার অপসারণ। স্বাস্থ্য ভবন কি ব্যবস্থা নিয়েছে? যারা নিজেদের দায়িত্বে ফেলিওর হয়েছে শুধু নয়, বরঞ্চ প্রমাণ লোপাটে সাহায্য করেছে বলে অভিযোগ। দাবি 4, বিনীত গোয়েলের অপসারণ চেয়েছেন জুনিয়র ডাক্তাররা, সাধারণ মানুষ। হাসপাতালের ভাঙচুর কেন ঠেকাতে পারেননি তিনি? কেন সন্দীপ ঘোষকে জেরা করেননি তিনি? কি করছিলেন তার পুলিশ? দাবি 5, চিকিৎসকদের সুরক্ষা সুনিশ্চিত করা। হাসপাতালগুলিতে কেন সুরক্ষিত নয় চিকিৎসকরা? কেন বারবার তাদের উপর আক্রমণ হবে? প্রশ্ন। এবং এই প্রতিটি ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেলিওর নয় কি? প্রশ্ন করছি আমরা।